শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ নয়, কাঠামোতে সংস্কার চান শিক্ষার্থীরা। সবাইকে সহনশীল হওয়ার তাগিদ সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের। সবথেকে বেটার হচ্ছে এখানকার যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফাংশন করছে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট থাকা। জাতীয় রাজনীতি ঠিক না হলে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বেই না। বিদেশে বসে গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। অভিযোগ রিজভির। নতুন ইসিকে কম কথা বলে কাজ বেশি করার আহ্বান বিএনপি নেতাদের। চট্টগ্রাম পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ। অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। মাছের বাজারে কমেনি উত্তাপ। যোগান বাড়ায় রাজধানীতে কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম। স্থিতিশীল ডিমের বাজার। শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধের পক্ষে নন শিক্ষার্থীরা। চলমান কাঠামোর সংস্কার চান তারা, যেখানে রাজনৈতিক দলের এজেন্ডা নয়, গুরুত্ব পাবে শিক্ষার্থীদের চাহিদা। শুক্রবার সকালে শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে আয়োজিত বৈঠকে এমন পরামর্শ উঠে আসে। ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। অন্যদিকে সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদদের পরামর্শ, সহনশীল হতে হবে শিক্ষক শিক্ষার্থী সবাইকে। সবার আগে দরকার জাতীয় রাজনীতি ঠিক করা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভির যৌথ শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে গোল টেবিল বৈঠক। যৌথভাবে এর আয়োজক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন, সহযোগিতায় ইউএসএআইডি। শুক্রবার সকালের এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, সাবেক ও বর্তমান ছাত্রনেতা, শিক্ষক ও সাংবাদিকরা। অনেক বিষয় আমরা শুরুতেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চান বৈঠকের সঞ্চালক, যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল। ছাত্র নেতারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও অনেক প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির চর্চা আগের মতোই আছে। যখন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি চুজ করার জন্য তারা ভোট দিতে পারবে, তারা শিক্ষার্থীদের তাদের প্রতিনিধি চুজ করবে যে কারা তাদের হয়ে কথা বলবে, তাদের কাছে তারা যেতে পারবে, সেটা প্রথমত গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি রাখা, যে কোনো কিছুর মধ্যেই যদি আমি দেখতে চাই যে কোন জিনিসটা সাস্টেইন করবে, সেক্ষেত্রে সবথেকে বেটার হচ্ছে এখানকার যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফাংশন করছে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট থাকা। ছাত্র রাজনীতি মানে জোরপূর্বক কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ছাত্র রাজনীতি মানে শো ডাউনের পলিটিক্স, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি টেন্ডারবাজি করা। কিন্তু 24-এর অভ্যুত্থান পরবর্তী আমরা বলছি আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই। ঠিক আছে, আমাদের সরকার পতিত হয়েছে, আমাদের ছাত্রলীগ হল থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু সিস্টেমটা তো আগের সিস্টেমই আছে। আপনার যে ইউনিভার্সিটির যে সিস্টেম, ফ্যাকাল্টিগুলো যেভাবে চলে, ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। যারা হচ্ছে স্পেসিফিক কোনো একটা দলের সাথে যুক্ত ছিল তারাই আসলে সব প্রায়োরিটি পাচ্ছে, কিংবা তারাই সব কিছু দখল করে নিচ্ছে। সো সাধারণ শিক্ষার্থীদের মনে একটা ভয়ের জায়গা সৃষ্টি হয়েছে যে আলটিমেটলি আমি যে বাক স্বাধীনতাটা এখন পেলাম এটা আসলে সাস্টেইন করবে কিনা। আলোচনায় শিক্ষকরা বলেন, রাজনৈতিক দলের উপর শিক্ষার্থীদের আস্থা নেই। অন্যদিকে ছাত্রছাত্রীদের ক্ষমতার মোহ পরিত্যাগের পরামর্শ সাংবাদিকদের। মূল দলগুলোতে যে ইন্টারনাল ডেমোক্রেসির একটা সমস্যা আছে সেদিকেও হয়তো তাকানোটা দরকার। কেন এই ছাত্র সংগঠনগুলো মূল দলের বি টিম হিসেবে উপস্থিত হয়? ক্ষমতার টান বা পাওয়ারের যে প্রভাব, এটা চুম্বকের টানের চেয়ে বেশি, এবং এটা তরুণদেরকে স্বাভাবিকভাবে অনেক বেশি মাত্রায় আকৃষ্ট করে। তারা যখন দেখে যে আমি এটা করলে নেতা আমাকে গুরুত্ব দিচ্ছে, তখন সে সেই পথেই যায়। বৈঠকে আসা সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদরা বলেন, এখন ছাত্র রাজনীতি পরিবর্তনের সুযোগ। সবাই সহনশীল না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন। জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, গণতন্ত্র মঞ্চের যে ছাত্র সংগঠনগুলি আছে, তারা, অন্যান্য সকল ছাত্র সংগঠন, তাদের সকলের একটা বন্দোবস্তের একটা প্রস্তাব থাকা দরকার যে ছাত্র রাজনীতি থাকবে, তার মাত্রা হচ্ছে এই। জাতীয় রাজনীতি ঠিক না হলে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বেই না। কিন্তু ছাত্ররা ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগ নিতে পারবে না, কিংবা তারা কোনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না তা আমি বলছি না। তারা কিছু কিছু বিষয়ে ঐক্যমত আসতে পারে, যে হলের খাবার কেমন হবে, হলের সিট ডিস্ট্রিবিউশন কেমন হবে, টিচার সিলেকশন। আমি মনে করি ছাত্রদের এখানে নাক গলানোর কোনো বিষয় না, কখনোই না, বরঞ্চ সেটা দুর্নীতিকে প্রমোট করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষার্থীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এ সময় হাসান আরিফ বলেন, নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ, তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি জানান, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ চলছে, সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। পাড়ার মধ্যে সংস্কার হোক চাচ্ছ, কিন্তু তোমার বাড়িতে তুমি সংস্কার করলে না, তো তাহলে তো হবে না। তো সেই সব কিছু মিলে তো সেগুলো নির্বাচন কমিশন এবং যে সংস্কার কমিশন যেটা হয়েছে ওনারা দেখবেন। নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ বাকি 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন রোববার। শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর 1:30টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সিইসি ছাড়াও নতুন কমিশনে আছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গুজব ছড়িয়ে দুষ্কৃতিকারীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা রিজভী আহমেদ। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রিজভী। অন্যদিকে নবগঠিত নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন বিএনপির 2 নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা। সেখানে চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। দেশবাসী নাসির কমিশনের কাছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। এদিকে বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেন। এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না, শ্রমিক মানুষদের যদি দাবি দাওয়া পূরণ করতে হয় নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুষ্কৃতিকারীদের উস্কে দিচ্ছেন। সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। এদিকে বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সুষ্ঠু, অবাধ এবং ইনক্লুসিভিটি নির্বাচন চায় এবং সেখানে যাতে জনগণ ভোট কেন্দ্রে যায় সে পরিবেশ সৃষ্টি করার। দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশ গঠনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকালে চট্টগ্রামের লালদিঘি মাঠে গণসমাবেশ ও মিছিল করে দলটি। দুপুরের পর থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। পরে গণসমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের নামে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণের দাবি জানান তারা। আওয়ামী লীগ এবং তাদের দোসরদের এদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় না। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব।
শুক্রবারও রাজধানীতে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরা। জোড়াইনে 3 ঘন্টা রেল লাইন অবরোধ করে তারা। দফায় দফায় পুলিশের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা 1:45টার দিকে 2 শতাধিক ব্যাটারি রিকশা চালক জোড়াইন রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করে। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয় রেল চলাচল। বেলা 1টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করলেও তাতে সায় দেয়নি তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্বাভাবিক হয় রেল চলাচল। তারা আমাদের পুলিশ এর উপর চড়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে আমি সংবাদ পেয়ে এসে আমাদের কিছু ফোর্স নিয়ে এসে আমরা এখানে তাদেরকে স্বল্প বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। সংঘাতের পর থমথমে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। শুক্রবার বিকালে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি থেকে পরস্পরকে দোষারোপ করেছে দুই পক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল সমাবেশের বিপরীতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র দল। বিকেলে চট্টগ্রাম 16 শহর রেল স্টেশন চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিলটি 2 নম্বর গেট সহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে রেল স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। যেভাবে ছাত্রলীগ ভারতে পালিয়েছে, তোমরাও সেভাবে তাদের পথ ধরবে। কিভাবে তারা আক্রমণ করেছে, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য দ্বিতীয়বার সুযোগ দিব না। হামলার জন্য শিক্ষার্থী ও ছাত্র শিবির নেতাকর্মীরা ছাত্রদলকে দায়ী করলেও বিকেলে চট্টগ্রামে পাল্টা সংবাদ সম্মেলন করে এর জবাব দেন ইনস্টিটিউটের ছাত্রদল নেতাকর্মীরা। বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ছাত্র শিবিরই আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। যারা আছে সবগুলো ছাত্র শিবিরের ফলাফল, তো এটা দিয়ে ওরা ক্যাম্পাসে একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে ছাত্র শিবিরের। এগুলো হচ্ছে যে ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব। এগুলা কিভাবে ছাত্র শিবির আর ছাত্রলীগের যে আগে যারা ছিল ওরা কেন এগুলো ঠিক করবে। এদিকে হলের সিট বরাদ্দ নিয়ে সংঘাতের পর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিস্থিতি থমথমে। হামলা ভাঙচুরের চিহ্ন এখনও স্পষ্ট। শুক্রবার সকাল থেকে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে পুলিশ, তবে দেখা যায়নি শিক্ষার্থীদের সমাগম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 5 দিনের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আমাদের যে কোনো পরীক্ষার আগে 3 দিন তাদের ছুটি পায়, তাদের ক্লাস হয় না, এমনও ক্লাস শেষ পর্যায়ে। এই কারণে আমরা আরো যেহেতু গতকাল সমস্যা করছে, সেই কারণে আমরা 2 দিন আরো বাড়াই এই সপ্তাহটা একটু ক্লাস বন্ধ রাখবো। এর আগে বৃহস্পতিবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে নবনির্মিত আবাসিক হলের সিট বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, কয়েকজনের অবস্থা গুরুতর। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নজরদেব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে রাজধানীর মাছের বাজারে উত্তাপ যেন কমছেই না। নদী নালা খালবিলের পানি কমে যাওয়ায় দেশি জাতের যোগান বেড়েছে, কিন্তু এর সুফল পড়েনি দামে। নিষেধাজ্ঞা শেষে ইলিশের যোগান বাড়লেও দাম নাগালের মধ্যে নেই। আড়তেই বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা কেজিতে। নদী নালা খালবিলের পানি কমে যাওয়াতে রাজধানীর বাজারে দেশি জাতের যোগান বেড়েছে, কিন্তু ক্রেতারা এর সুফল পাচ্ছেন না। চাষের তেলাপিয়া এবং পাঙ্গাস ছাড়া 250 টাকার নিচে মিলছে না অন্য কোনো মাছ। নদীর মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 600 থেকে 1000 টাকা কেজি। এতে নাকাল সীমিত আয়ের সাধারণ ক্রেতারা। মাছের দাম তো এখন বেশি, এখন দাম আগে কমে নাই কোনো। বড় মাছগুলো আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এরা আসলে মানে খেতে পারি না বললে চলে। আরও কম থাকা উচিত, আরও কম হলে আর কি ক্রেতা সাধারণ আমাদের জন্য ভালো হয়। বিক্রেতারা বলছেন যে মাছ আহরণের পাশাপাশি পরিবহন এবং অন্যান্য খরচও বেড়েছে, যা যুক্ত হচ্ছে মাছের দামে। কাতল মাছ 4 কেজি ওজনের কাতল মাছ বেচে 400 টাকা করে, কোরাল মাছ বেচে 700 টাকা কেজি 3 কেজি ওজনের। আর মাছ দেশি আর বেচতেছি 900 টাকা কেজি। যাদের টাকা পয়সা আছে ওরাও অনেকে কম কিনে, আর যারা না আছে তাদের তো বলার কিছু নেই, তারা তো বাজারে আসতে পারে না। নিষেধাজ্ঞা শেষে প্রত্যাশিত পরিমাণ ইলিশ মিলছে না উপকূলে, এতে সুফল পাচ্ছেন না ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে রাজধানীতে। ইলিশ মাছ বড় বেশি 1400 কি 1500, হ্যাঁ, আর ছোট দিন 1 কেজির নাম আর যেটা 1200 টাকা বেশি, 1100 টাকা বেশি। নদীর মাছটা খুবই কম আর দাম একটু বেশি নদীর মাছের, যেমন আইড় মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ এগুলি নাই, প্রায় বিলুপ্তর পথে।
পদ্মাপাড়ের মানুষের মন কিছুটা খারাপ, নদীর মাছ তাদের কিনতে হচ্ছে বাড়তি দরে। তবে চাষের মাছের দাম পড়তির দিকে। রুই মাছ আমাদের 1 কেজি এখন বর্তমানে 280 টাকা বিক্রি করা যায়, 2 কেজি 350 টাকা বিক্রি করা যায়, যেটা আগে 450 টাকা ছিল। মাছের দাম যেহেতু বেশি, তো দেশি মাছ কিনেই চলে যাব, কিন্তু সাগর এবং নদীর মাছ দাম প্রচুর বেশি। ব্যবসায়ীরা জানিয়েছেন শীতের দাপট বাড়লে বাজারে মাছের যোগান আরও বাড়বে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। রাজধানীতে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম কমেছে 20 থেকে 30 টাকা, নতুন আলুর কেজি 150 টাকা। সিম এবং লাউ বিক্রি হচ্ছে চড়া দামেই, তবে ডিমের বাজারে স্থিতিশীল। দোকানিরা বলছেন খামার থেকে যোগানের পরিমাণ বেশ ভালো। প্রতি ডজন বিক্রি হচ্ছে এখন 145 টাকায়। ছুটির দিনের বাজার, থরে থরে সাজানো সিম, ফুলকপি, বাঁধাকপি সহ নানা মৌসুমি সবজি। ক্রেতার আনাগোনা বেশ ভালো, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এখনো কমেনি দাম। নতুন আলুর চাহিদা বেশ, অনেকেই 150 টাকা দরে নিলেও কেউ কেউ হিসাব মেলাতে 75 টাকা দরেই কিনছেন পুরনো আলু। কপির দরে স্বস্তি ফিরতে শুরু করেছে, কিন্তু লাউ, সিম, বেগুন বা টমেটোর দর এখনো চড়া। দাম আগের তুলনায় অনেক বেশি, এখন প্রায় সিজন এসে গেছে, তাও দাম কমার কোনো লক্ষণ নাই। আগে যে তুলনা ছিল তার সাথে বেশি বাড়ছে। আগে যে মাত্র গত সপ্তাহে জানছি তার সপ্তাহে আরও বেশি। এটা হচ্ছে গিয়ে 100 টাকা কেজি, আর এটা হচ্ছে গিয়ে 120 টাকা কেজি। এটা 140 টাকা ছিল গত সপ্তাহে, 20 টাকা কমছে। বাজারের নিয়ন্ত্রণ আছে, বাজার দাম আগে কমছে। সিম তো আগে ছিল আপনার 200 টাকা কেজি, এখন 100 টাকা কেজি, 120 টাকা কেজি। আপনি ফুলকপি 60 টাকা পিস, সিম 120 টাকা কেজি, নতুন আলু 140 টাকা কেজি, মূলা 80 টাকা কেজি। আমদানি যাতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে। দোকানিরা বলছেন মধ্যাঞ্চল থেকে দেশি জাতের যোগান বাড়লে স্বস্তি ফিরবে, যদিও ভারতীয় জাত বিক্রি হচ্ছে 100 টাকার আশেপাশে। অনেকটাই দাম কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে বেচছিল আপনার 120-25 এরকম, আর এই সপ্তাহে বেচা লাগতেছে আপনার 110 টাকা। পেঁয়াজের বাজার কমছে, কিন্তু আলুর বাজারটা অনেক বেশি। কিছুটা কম, কিন্তু এখনো আমাদের মধ্যবিত্তের জন্য এটা ক্রয় ক্ষমতার বাইরেই বলা যায়। অনেক কিছুই আমরা কিনতে পারি না, আমরা খেতে পারি না। ডিমের আড়তে বেড়েছে নজরদারি, আর এর সুফল মিলছে ভোক্তা পর্যায়ে। প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছরের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগ। থাকছে ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি। এছাড়া কাউকে ছোট বড় না করে নির্মোহভাবে তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের। সহকর্মী ভাস্কর ভাদুরীকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবি চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। তিনি জানান, পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং উদ্ধৃতি। ছাপাখানাগুলোতে নতুন বইয়ের আকর্ষণীয় গন্ধ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে থাকছে পরিমার্জন। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা 2012 সালের পাঠ্যক্রম। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোয়। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, 7 মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় 4 নেতার ভূমিকা। কোনো ক্ষেত্রেই থাকবে না অতিস্তুতি। সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে তিনি সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। এটা গ্লোরিয়াস। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। বা আমাদের 4 নেতা মারা গেছেন এই 3রা নভেম্বর জেলখানায়, তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। তাজউদ্দিন আহমেদ তাদের অন্যতম। অন্যদিকে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? বিশেষভাবে স্থান পাচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান। নতুন বছরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের কৃতিত্ব গাথা। আমাদের গণ অভ্যুত্থান হয়েছে 69-এ, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে 90-এ এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে, আমাদের গণ অভ্যুত্থান এবার 24-এ। তো যদি এই 3 সময়ের ঘটনা ইত্যাদি অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে।
গত 15 বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিকটু এসব লেখা ও ছবি বাদ দেওয়ার কথা জানান ডক্টর রিয়াজুল। কভারের শুরুর ইনারে এবং পেছনের পৃষ্ঠার ইনারে পর্যন্ত এই দলীয় প্রচার প্রপাগান্ডার ছবি এবং তার বর্ণনা এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ের বই হিসেবে দেখতে চায় এবং তাদের স্বপ্নের কথা শুনতে চায়, কোনো দলের কথা তো শুনতে চায় না। এটা তো তার কথা না, পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের হতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্যে থেকে ব্যাপক হারে সারা জাগানো গ্রাফিতিগুলোও অন্তর্ভুক্ত থাকবে নতুন বইয়ে। গ্রাফিতি দেওয়ালে শিক্ষার্থীরা যা এঁকেছে, যেগুলোর সার্বজনীন, আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। জানুয়ারিতে যারা 10ম শ্রেণীতে পড়বে তাদের পাঠ্য বই হবে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 100 দিনেও পুরো দমে কাজ শুরু করতে পারেনি পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, খুন বেড়েছে। গেল 3 মাসে রাজধানীতেই প্রতিদিন গড়ে একটি খুন আর ছিনতাই হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গণপিটুনিতে নিহত হয়েছেন কমপক্ষে 68 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চলমান পুলিশ কাঠামোয় পরিস্থিতির উন্নয়ন কঠিন, কিন্তু পুলিশ কর্মকর্তাদের দাবি উল্টো। রিয়াজ রাহানের প্রতিবেদন। গা ছমছমে এমন দৃশ্য এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। নগর, মহানগরে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও একই চিত্র। কখনো কখনো সিনেমার দৃশ্যকেও হার মানায় ছিনতাই, খুনের কিছু ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা উদ্যোগ ছিল বর্তমান সরকারের গেল 100 দিনে। বিশেষ করে যৌথ বাহিনীর অভিযান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আতঙ্কের নগরীতে। তবে এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি নাগরিকদের। পুলিশের প্রতি মানুষের যে একটা ভয় ছিল, এটা উঠে গিয়েছে। আমরা যেমন সেনাবাহিনীর ইউনিফর্ম দেখলে আমরা অনেকটা বিচলিত হই বা ভয় পেয়ে আমরা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু পুলিশের প্রতি মানুষের ওই আস্থাটা হারিয়ে গেছে। তারা যেহেতু আস্তে আস্তে ব্যাক করতেছেন, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আগের থেকে ডেভেলপ হচ্ছে আর কি। সরকারি হিসেবে গেল সেপ্টেম্বর ও অক্টোবরে সারা দেশে খুনের মামলা হয়েছে 522টি। এ সময়ে ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে 774 ও 1800। আর আইন ও সালিশ কেন্দ্রের আগস্ট থেকে অক্টোবরের হিসাব বলছে এ সময়ে 73টি ধর্ষণের ঘটনা আর রাজনৈতিক সংঘর্ষে মারা গেছে অন্তত 35 জন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে দাবি কর্মকর্তাদের। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের যে ফিল্ড ইউনিট যেগুলো রয়েছে, তাদের জুরিসডিকশনে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো ভিজিট করছেন। আমাদের পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। কোন ধরনের অপরাধ কোন কোন এলাকায় বেশি হচ্ছে সেই এলাকা ভিত্তিক অপরাধগুলোকে আইডেন্টিফাই করা এবং এরপরে সেই এলাকাতে এটা কোথায় বেশি হয় সেই স্পটগুলিকে আইডেন্টিফাই করা এবং কখন কোন সময় হয় সেটাকে আইডেন্টিফাই করা এবং এর সাথে কারা জড়িত। পরিসংখ্যানে যাই হোক আর কর্মকর্তারাই যাই বলুক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা বেশ নাজুক বলে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। এর কিছু বাস্তবতাও আছে বলে মনে করেন তারা। তখনকার পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে, তারপরে গুম, মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম ঘটনার সাথে জড়িত ছিলেন। সেটার প্রেক্ষিতে জনগণের সাথে পুলিশের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশকে যদি পাহারা দিয়ে রাখতে হয় আর্মির, তাহলে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে কিভাবে? এখানকার অপরাধ ব্যবস্থা, ঢাকায় কারা অপরাধ করছেন তাদের পরিচয় কি, কিংবা সোর্সগুলোকে অ্যাক্টিভ করা এবং কি উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, আইনগত ব্যাপারগুলোকে কিভাবে জোরালো করা যায়, এই যে সময়টুকু লেগে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে পূর্ণ মাত্রায় স্বাভাবিক করার প্রশ্নে, এই সময়টুকুকেই অপরাধীরা অপরাধ করার সুযোগ হিসাবে মনে করছে। পুলিশ সদস্যদের ভেঙে পড়া মনোবল ফেরাতে বাহিনী থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিজ্ঞজনরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। লোকসানি প্রতিষ্ঠান হলেও রেলকে সচল ও রেলের মান উন্নয়নে দ্রুত লোকবল বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ
ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে তিনি বলেন, রেলওয়ের মূল সমস্যা লোকোমোটিভ ও রেল কোচ। আমদানি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হওয়ায় রেলওয়ে কারখানাতে এগুলো মেরামত করা হবে। সেজন্য বাড়ানো হবে সৈয়দপুর রেলওয়ে কারখানার জনবল। উপদেষ্টা বলেন, বাজেট বৃদ্ধি করার জন্য কাজ করবে সরকার। এ সময় প্রস্তাবিত নতুন ক্যারেজ শপ স্থাপন না করে পুরাতন কারখানা আধুনিকায়নের উপর জোর দেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির। নিজের পাপের ফল ভোগ করছেন সন্ত্রাসী শাহজাহান খান, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে যৌথ কর্মী সভায় মন্তব্য করেন তিনি। এ সময় যুবদল সভাপতি আরও বলেন, শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছেন শাহজাহান খান। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের পাপের কারণে এখন পালিয়ে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতা ছাড়লেও কখনো দেশ থেকে পালাতে হয়নি বলে উল্লেখ করেন তিনি। সভায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদল আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। সজীব বলেন, বেগম খালেদা জিয়া দুঃসময়ে দলের ঢাল হিসেবে দল এবং দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। আর কিছু সুবিধাভোগী সংস্কারপন্থী বিএনপি নেতা দলের পাশে না দাঁড়িয়ে আওয়ামী লীগের সাথে যোগসাজশে ব্যবসা বাণিজ্য চালিয়েছে। শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছে সেই আওয়ামী লীগের দালালরা এখন এমপি হওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন তিনি। এসব সুবিধাবাদীদের বিএনপি সহ দলীয় নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না বলে জানান সজীব। প্রত্যেকটা উপদেষ্টার মুখে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে একটি নাম ছিল, আপসীন নেত্রী, রাষ্ট্র মেরামত এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে একজনই, সেটা হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ৮ দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন। শুক্রবার আদিনগর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, ইসকন কোনো জঙ্গি সংগঠন নয়। বক্তারা বলেন, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ২৪শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান করেছে, কিন্তু হিন্দুরা বৈষম্যের মধ্যেই আছে। সংখ্যালঘুদের নিপীড়নের জন্য ন্যায় বিচার নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত সহ ৮ দফা দাবি জানান তারা। হতাশা ও উদ্বেগের জলবায়ু সম্মেলন বা COP29 অর্থের মানের দিক থেকে জয়ী হতে পারলে বিশাল ব্যাপার হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টাকার অঙ্ক ঘিরে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যেন ঐক্যটা ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যত তহবিল আসবে তার অর্ধেক ব্যয় হবে বন্যা পীড়িতদের জন্য। তার অভিমত, সম্মেলনের প্রক্রিয়া চালু রাখা জরুরি। আজারবাইজান থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। ২৯তম জলবায়ু সম্মেলনের শেষ দিনে আলোচনা চলছে অর্থের দর কষাকষি নিয়ে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অর্থমানের দিকে তাকিয়ে। এবারের সম্মেলন একটা অংশে হতাশার হলেও ঐক্য ও কপের প্রক্রিয়া চালিয়ে রাখা জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবার কিন্তু বিরুদ্ধ স্বার্থ অনেক বেশি মুখোমুখি অবস্থান নিয়েছে স্বল্পোন্নত দেশগুলো বা ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো, G77 এবং চায়না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এটাও কিন্তু এই কপের বড় অর্জন। কাজে আমাদেরকে হ্যামার করতে হবে একটা রাজনৈতিক অবস্থানকে ভিত্তি করে, যেটা হবে যে মিটিগেশন করো, এই জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ইমিশন এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ইমিশনটা কমাও। সেখানে যদি চিন্তা করেন, সেখানে কিন্তু এইবারের কপ বেশ হতাশারই উদ্বেগ। এবারের কপে যে পরিমাণ অর্থ দরকার সে পরিমাণ অর্থ পাওয়া যাবে না, সেটা নিশ্চিত। এছাড়া এবার অর্থায়নের কপ যখন বলা হচ্ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন বাস্তবতায় ছিল। ইউরোপেরও কিছু কিছু দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাচ্ছে। ফলে এবার অর্থায়নের মানের দিকটা জয়ী হতে পারলেই সার্থকতা। এটা বেশি এবার জোর দেওয়া হচ্ছে, তা হচ্ছে অর্থের মানটা। অর্থটা কি ঋণ হিসাবে আসবে, অর্থটা কি কার্বন ক্রেডিটিং এর মাধ্যমে আসবে, নাকি অর্থটা একেবারে সরাসরি সাহায্য হিসাবে জাতিসংঘের তত্ত্বাবধানে গ্র্যান্ট হিসাবে যাবে? যদি এই অর্থের মানটার ব্যাপারে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারি এবং আমাদেরকে মার্কেট ড্রিভেন ওই যে কার্বন ট্রেডিং এগুলোর দিকে ঠেলে না দেয়া হয়, এইটা কিন্তু আমি একটা জয় হিসাবে ধরে নেব। তবে অর্থ সহায়তা ঋণ নাকি অনুদান হিসেবে পাবে উন্নয়নশীল দেশগুলো, সেটি নিয়েও আছে নানা সমীকরণ। যত টাকা আসবে তার 50 ভাগ
এই যে বন্যায় আক্রান্ত মানুষগুলো এদের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে ব্যয় হবে। এই জায়গায় যদি আমি জয়ী হতে পারি, এটা আমার একটা আশার জায়গা। এই প্রক্রিয়াটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আজকে যেই বাস্তবতায় উন্নত বিশ্ব দাঁড়িয়ে আছে, জলবায়ু পরিবর্তন যখন হচ্ছে এবং হতে থাকবে, এটা কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলে। কপে বিভিন্ন স্বার্থ রিপ্রেজেন্ট করে এমন ব্লক আছে অনেক, ফলে নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখা জরুরি বলেও মনে করেন রিজওয়ানা হাসান। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। ঝলমলে আয়োজনে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কেস স্টাডি প্রতিযোগিতা HR ক্যালিব্রেশন 4.0। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব প্রদান এবং কর্মক্ষেত্রে দক্ষ করে তুলতে এই আয়োজন। বিজনেস কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কেস স্টাডি প্রতিযোগিতা HR ক্যালিব্রেশন চতুর্থবারের মতো এর আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের HR ক্লাব। টানা 1.5 মাসের এই যাত্রায় দেশের 32টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে 2টি ধাপ পার হওয়ার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 7টি দল লড়েছে ফাইনালে। থিঙ্কিং ক্যাপাবিলিটি বেড়েছে, তারপর হচ্ছে এই যে উই সার্ভেড আ লট অফ পিপল, তাদের কাছ থেকে তাদের কোম্পানির প্র্যাকটিসেসগুলো জেনেছি। এই HR competition actually made us learn a lot about how the department works, especially in a business perspective. ফাইনালে অংশ নেওয়ার সম্মান অর্জন করার জন্য দলগুলোকে শুধু সমস্যা সমাধান নয়, কর্মক্ষেত্রে কর্মচারীদের মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করতে হয়েছে। মূলত এই কেস কম্পিটিশনগুলোর একটা থিম তৈরি করতে হয়। আমাদের এবারের থিম হচ্ছে খুবই এখনকার সময়ের জন্য যেটা আসলে খুব যুগোপযোগী, সেটা হচ্ছে যে এমপ্লয়ি হেলথ অ্যান্ড ওয়েলবিং। এখন যে জেন জিরা আসছে, তারা যে স্যালারির বাহিরেও ওয়ার্ক এনভায়রনমেন্ট, মেন্টাল ওয়েলবিং, জব কালচার, সেখানকার এমপ্লয়ীদের প্রতি কেয়ার, এসব কিছুর ওপরে তাদের একটা জবকে বেঞ্চমার্ক বা ইভ্যালুয়েট করার বেঞ্চমার্ক তারা ক্রিয়েট করছে। এইটাই আমরা দেখাতে চেয়েছি এই HR ক্যালিব্রেশনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় এবং চাকরির বাজারের মাঝে দূরত্ব লাঘব করার যে প্রধান উদ্দেশ্য ছিল, তা এর মাধ্যমে সফল হয়েছে বলে মন্তব্য করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। Enhance the productivity of the industries and businesses, and finally being able to actually come out with good output, and that's what we truly want. HR ক্যালিব্রেশনের এবারের আয়োজনে 3টি দলকে দেয়া হয় মোট 1,80,000 টাকা। আজকে এত সুন্দর একটা আয়োজন হইলো, আর আমার মনে হয় এই জায়গা থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পেরেছি। এটা আমাদের জব সেক্টরে বলেন, সব জায়গাতে অনেক কাজে লাগবে। নেটওয়ার্কিং উই আর হ্যাভিং and the connection we are getting through the corporate leaders and the other leaders, so this feels amazing. আন্তঃবিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতা মূলত কর্পোরেট HR বিশ্বের তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক বাস্তবতার মধ্যে এক মেলবন্ধন সৃষ্টি করবে বলে জানান অংশগ্রহণকারীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবার ও কিলো ফ্লাইট সদস্যদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে BAF শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্য সহ 29 জনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র 3টি বিমান নিয়ে যে বাহিনীর জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র্যাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটির সেনারা উপস্থিত ছিলেন। একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। এবারে প্রবাসের খবর। নানা আয়োজনে মালয়েশিয়ায় উদযাপিত হয়েছে বাংলাদেশের 53তম সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল
জুল হালমি বিন ইথনাইন। বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বক্তব্য রাখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা সহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তত 30টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা। মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী সহ ও দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারাও এতে যোগ দেন। ব্রিটিশ প্রবাসী সামাজিক সংগঠন অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির কিংস অ্যাওয়ার্ড প্রাপ্তি ঘিরে সুধী সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে। বৃহস্পতিবার সংগঠনটির উদ্যোগে বার্মিংহামের একটি রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। এতে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা শেবুল চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশিয়া খাতুন, মোস্তফা চৌধুরী যুবরাজ, আজাদ আবুল কালাম, আব্দুল এম চৌধুরী সুমন, আব্দুল খালিক সহ অনেকে। যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি উন্নয়নে অবদান রাখায় কিংস অ্যাওয়ার্ড খেতাবে ভূষিত করা হয় অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটিকে। এই অ্যাওয়ার্ড আমাদের চলার পথে আমাদের খাস করতে অনুপ্রাণিত হবে, আমরা উৎসাহিত বোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে যারা আমাদের জন্য কাজ করেছে। We are so proud and delighted with the news which is being revealed today on the 14th of November. যে কিভাবে প্রকাশ করব এটা আমরা জানি না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আরও ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা অস্ত্রে রাশিয়ার ভূখণ্ডে হামলার জেরে এবার বড় পদক্ষেপ নিল মস্কো। ইউক্রেনে ছুড়ল নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। ভ্লাদিমির পুতিনের দাবি, তাদের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের জবাবে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, হামলার বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল। নিজ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের হামলার পর রাশিয়া যে নিশ্চুপ থাকবে না সেটা অনুমেয় ছিল। মার্কিন এটিএস সিএমএস আর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইলের জবাবে ইউক্রেনে নতুন ধরনের এক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাদল। ইউক্রেনের নিপ্রো শহরের প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ছোড়া নতুন মিসাইলের ছদ্মনাম ওরেশনিক। অবশ্য পশ্চিমাদের হুঁশিয়ারি করতে বেশ কৌশলী ছিলেন পুতিন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বেছে নেন রণক্ষেত্রকে। পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শত্রুরা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে প্রভাবিত করতে পারবে না। সৈন্যরা সফলতার সাথে অগ্রগামী হচ্ছে। মার্কিন ও ব্রিটিশ মিসাইল ছোড়ার জবাব দিতেই ইউক্রেনের প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছি, যার একটি ছিল মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, কিন্তু সেটি পরমাণু অস্ত্র নয়। প্রথমে এই ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ভেবে ভুল করেছিল ইউক্রেন, পরে সেটিকে মধ্যম পাল্লার মিসাইল হিসেবে চিহ্নিত করে পেন্টাগন। জানায়, পরীক্ষার বিষয়েও তাদের আগে তথ্য দেওয়া হয়েছিল। রাশিয়া পরীক্ষামূলকভাবে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি দেশটিরই RS-26 রুবেজ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের আদলে তৈরি। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগেই এ তথ্য জানানো হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের পর নতুন প্রযুক্তির মিসাইল ছুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার পথে আরও এগুলেন পুতিন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়াকে 10 লাখেরও বেশি ব্যারেল তেল সরবরাহ করেছে রাশিয়া। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গবেষণা সংস্থা ওপেন সোর্স সেন্টার। সংস্থাটির তথ্য অনুযায়ী গেল মার্চ থেকে চলতি মাস পর্যন্ত রাশিয়ার পূর্বাঞ্চলীয় একটি বন্দর টার্মিনালে মোট 43 বার দেখা গেছে উত্তর কোরিয়ার বিভিন্ন তেলবাহী ট্যাঙ্কারকে, যেগুলো খালি হয়ে টার্মিনালে ভিড়লেও ছেড়েছে পূর্ণ হয়ে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যাদের খোলা বাজারে তেল কেনার অনুমতি নেই। জাতিসংঘের নির্দেশ অনুযায়ী বছরে 5 লাখ ব্যারেল তেল পেতে পারে পিয়ংইয়ং, যা চাহিদার তুলনায় অপ্রতুল। শেষ করব খেলার খবর ক্রিকেট দিয়ে। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে মারামারির ঘটনায় 8 ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে 1 বছরের নিষেধাজ্ঞা ও 50,000 টাকা করে জরিমানা করেছে বিসিবি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। আজ এক ইমেইলে শাস্তির খবর নিশ্চিত করল বিসিবি। পাশাপাশি তদন্ত চলমান আছে একই লিগের একটি পাতানো ম্যাচ নিয়েও। তৃতীয় বিভাগ লিগে ফিক্সিংয়ের পর মারামারির মতো ঘটনায় সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট। থার্ড ডিভিশন লিগের এক ম্যাচে তুমুল মারামারির পর প্রশ্ন ওঠে বিসিবির নজরদারি নিয়েও। গত সোমবার সাফায়ার স্পোর্টিং ক্লাব ও তেজগাঁ ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দুই পক্ষের মারামারি। এমন ঘটনার পর নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। দ্রুতই গঠন করা হয় তদন্ত কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি। দুই দলের মোট 8 ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে 1 বছরের নিষেধাজ্ঞা ও জনপ্রতি 50,000 টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ 2-19 ধারা অনুযায়ী দেয়া হয়েছে এই শাস্তি। তদন্তে লেভেল 4 পর্যায়ের অপরাধ হিসেবে নেওয়া হয়েছে এই ঘটনা। তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন, তাসকিন আহমেদ রনবি, মোহাম্মদ রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় এবং তাদের অফিসিয়াল রবিনকে দোষী পায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম। অপরদিকে প্রতিপক্ষ দল সাফায়ার স্পোর্টিং ক্লাব থেকে মোহাম্মদ রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এই শাস্তির আওতায় থাকছেন। ঘরোয়া ক্রিকেটের কোনো অনিয়ম কিংবা আচরণবিধি লঙ্ঘনে ছাড় দেবে না বিসিবি। মেইল বার্তায় এমনটাই জানানো হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে। একই লিগে ফিক্সিংয়ের প্রমাণ পায় যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট প্রকাশের পর তা তদন্তে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।